আজকের গল্পটা শুধু ভৌতিক না। আজকের গল্পটা শুধু একটা অভিশপ্ত বাড়ির না। আজকের গল্পটা এমন একটা পরিবারের যেখানে মৃত্যু আসে হঠাৎ। কেউ ছাদ থেকে ঝাঁপ দেয়, কেউ অসুস্থ শরীর নিয়েও অস্বাভাবিকভাবে ফাঁসি দেয়, কেউ হাসপাতালের বেড থেকে এমনভাবে পড়ে যে ডাক্তারও বুঝতে পারে না এটা দুর্ঘটনা ছিল নাকি কেউ ঠেলে ফেলেছিল। কিন্তু এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশটা এখনো শুরুই হয়নি। কারণ এতদিন পর্যন্ত সবাই ভাবছিল অভিশাপটা বাড়ির মধ্যে, কিন্তু পরে জানা গেল অভিশাপটা বাড়িতে থাকে না, অভিশাপটা মানুষ বেছে নেয়। আর যার গায়ে চিহ্ন পড়ে সে আর শুধু মানুষ থাকে না। আজকের গল্প দমদমের এক অভিশপ্ত পরিবারের শেষ উত্তরাধিকারীর কাহিনী। শেষ পর্যন্ত দেখো, কারণ এই গল্পের শেষ 5 মিনিটে যে সত্যিটা বেরোবে সেটা শুনে হয়তো নিজের পরিবারকেও নতুন চোখে দেখতে শুরু করবে। ঋত্বিক ভেবেছিল তার বাবার মৃত্যুর পর সব শেষ, যারা মারা গেছে তারা গেছে, যা হওয়ার হয়েছে, যে ভয় ছিল সেটাও একসময় কমে যাবে। কিন্তু মানুষ ভুলে যায় একটা জিনিস, কিছু বাড়ি আছে যেখানে মৃত্যু শেষ না, মৃত্যু শুধু অপেক্ষা করে। বাবার মৃত্যুর কয়েক মাস পর বাড়ির ভেতর সব কিছু বাহ্যিকভাবে স্বাভাবিক হতে শুরু করে। মা রান্নাঘরে যায়, কাকিরা কাজ করে, রাতে আলো জ্বলে থাকে, বাড়িতে অতিথিও আসে। মনে হয় হয়তো ভয়টা কেটে গেছে। কিন্তু ঋত্বিক নোটিস করতে শুরু করল বাড়ির মধ্যে একটা অদ্ভুত নিয়ম আছে। রাত 1:17 উঠোনের কুকুরগুলো হঠাৎ চুপ হয়ে যায়। ভোর 3:40 নিম গাছের শুকনো ডাল কাঁপে, যদিও বাতাস থাকে না। আর ঘরের ভেতর একটা মৃদু ঘর্ষণের শব্দ শোনা যায়, যেন কেউ পা টেনে হাঁটছে, ঠিক যেমন তার বাবা হাঁটতেন। প্রথমে সে কাউকে কিছু বলেনি, কারণ সে জানত এই পরিবারে ভয়কে মুখে আনলেই ভয় বড় হয়ে যায়। কিন্তু এক রাতে তার মা ঘুম ভেঙে তাকে একটা কথা বলল, তোর বাবাকে আজ আবার দেখলাম। ঋত্বিক ভেবেছিল মা হয়তো দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু মা বলল, না, স্বপ্নে না, আমি জেগেছিলাম, আমি দেখেছি দরজার বাইরে দাঁড়িয়ে আছে। কিন্তু ওর চোখ দুটো তোর বাবার মতো ছিল না, ওগুলো ছিল কাউকে খুঁজে বের করার চোখ। ঋত্বিকের মাথায় তখন একটা জেদ চেপে বসে। অনেক হয়েছে, তান্ত্রিক, বন্ধন, অভিশাপ, ভয় এসব শুনে বড় হয়েছে। কিন্তু এবার সে কমপ্লিট কিছু খুঁজবে। সে বাবার, ঠাকুরমার, পিসির সব পুরনো কাগজপত্র বের করতে শুরু করে। পোস্টমর্টম রিপোর্ট, হাসপাতালের রিলিজ সার্টিফিকেট, থানার জিডি কপি, ভিসেরা রিপোর্ট, পুরনো প্রেসক্রিপশন, হাতে লেখা তারিখ। এক এক করে সাজাতে সাজাতে সে একটা অদ্ভুত প্যাটার্ন দেখতে পায়। মৃত্যুগুলো র্যান্ডম না। গুড ফ্রাইডের আগের দিন ঠাকুরমার মৃত্যু, কালীপুজোর রাতের পজেশন, ভোর রাতের ঘটনা, হাসপাতালের রাত 2 থেকে 4টের মধ্যে অ্যাক্সিডেন্ট, আর প্রায় সব ক্রিটিক্যাল ঘটনা ঘটেছে ঋতু পরিবর্তনের সময়, যখন আলো অন্ধকারের সময় সামান্য বদলায়। সে ভেবেছিল এটুকুই যথেষ্ট অস্বস্তিকর। তারপর একটা ভাঁজ করা কাগজ মেঝেতে পড়ে যায়। খুলে দেখে এটা কোনো সরকারি রিপোর্ট না, এটা তার দাদুর হাতের লেখা একটা নোট। নোটে লেখা মাত্র 4 লাইন। ওরা বাড়িতে বাধা নেই, ওরা রাস্তা খোঁজে, প্রথম সন্তানদের ডাকে, কারণ তারাই পথ খুলতে পারে। আর যেদিন গল্পটা বাইরে যাবে সেদিন নতুন দরজা খুলবে। ঋত্বিকের হাত ঠান্ডা হয়ে যায়, কারণ সে ঠিক কয়েকদিন আগে প্রথমবার নিজের পরিবারের এই গল্পটা বাইরের একজনকে বলেছে। ঋত্বিক তার মায়ের কাছে বসে পুরো বিষয়টা আবার জানতে চাইল, শুধু কৌতূহল থেকে না। এবার সে টাইম লাইন বানাচ্ছিল। একটা জিনিস পরিষ্কার হলো, পরিবারের প্রতিটি নারী যাদের প্রথম সন্তান বাঁচেনি, তারা সন্তান নষ্ট হওয়া বা মারা যাওয়ার আগে একই ধরনের একটা স্বপ্ন দেখেছে। রাত, হঠাৎ ঘুম ভেঙে যায়, পায়ের কাছে কেউ বসে আছে, কোলে একটা শিশু,
মুখে কিছু চিবোচ্ছে, রক্ত ঝরছে, আর শিশুটি কাঁদছে, কিন্তু শব্দ নেই। এবার ঋত্বিক এই স্বপ্নকে ভৌতিক হিসেবে না দেখে অন্যভাবে ভাবল। এটা যদি কোনো সত্তা না হয়, একটা রিপিট হওয়া মেমরি হয়? যদি এই জমিতে কবর দেওয়া সেই সব মৃত নবজাতকের যন্ত্রণা একটা ভয়াবহ কালেকটিভ ইমেজ হয়ে প্রজন্মের পর প্রজন্ম ধরে ফিরে আসে? কিন্তু পরের ঘটনাটা সব থিওরি ভেঙে দিল, কারণ সেই রাতেই ঋত্বিক নিজে স্বপ্নটা দেখল। সে পুরুষ, সে গর্ভবতী না, তার সাথে তো এই স্বপ্নের কোনো সম্পর্ক থাকার কথা না। কিন্তু স্বপ্নে সে দেখল পায়ের কাছে বসে থাকা সত্তাটা এবার কোলে শিশুকে নেয়নি, সে কোলে নিয়েছে একটা কাটা মাথা, আর রক্তমাখা মুখ তুলে বলল, ওরা সবাই চলে গেছে, এবার তোর পালা। ঋত্বিক ঘুম ভেঙে উঠে দেখে তার বিছানার পাশে মেঝেতে ভেজা কাদার দাগ, যেন কেউ বাইরে থেকে হেঁটে ভেতরে এসেছে। পরদিন সকালেই ঋত্বিক সিদ্ধান্ত নেয় যে নিম গাছটা শুকিয়ে মারা গেছে, তার গোড়াটা খোঁড়া হবে। পরিবারের কেউ রাজি না। কারুর বিশ্বাস এসব খোঁড়া মানে বিপদ ডেকে আনা, কারুর বিশ্বাস মৃত আত্মাকে ডিস্টার্ব করা ঠিক না। কেউ কাঁদছিল, কেউ বলছিল থাক, যা গেছে গেছে। কিন্তু ঋত্বিক এবার থামেনি। একজন লোক ডেকে গাছের গোড়ার মাটি সরানো শুরু হলো। প্রথমে শুকনো শিকড়, তারপর কালচে মাটি, তারপর কাপড়ের মতো কিছু একটা, আর তারপর একটা ছোট্ট লোহার বাক্স। বাক্সটা মরিচা ধরা। খুলতেই ভেতর থেকে তীব্র পচা গন্ধ বেরোল। সবাই পিছিয়ে গেল। ভেতরে ছিল কয়েকটা পুরনো লাল সুতো, সিঁদুর মাখানো ভাঙা মাটি, একটা ছোট্ট শিশুর হাতের মতো ছোট্ট হাড়, আর একটা আয়না। কিন্তু সেই আয়নাটার পেছনে কালো কালি দিয়ে একটা নাম লেখা ছিল, মাধবী। ঋত্বিক বলল, এ কে? কেউ জানে না। তার মা অনেকক্ষণ চুপ থেকে বলল, একটা নাম শোনা গেছিল ছোটবেলায়। ঠাকুরমার এক দিদি নাকি ছিল, যার প্রথম সন্তান জন্মের পর মারা যায়। তারপর সে পাগল হয়ে যায়, একদিন উধাও হয়ে যায়। কেউ আর তাকে খুঁজে পায়নি। ঋত্বিক বুঝতে পারল অভিশাপটা হয়তো আজকের না, এটা বহু পুরনো, আর পরিবার এই ইতিহাসটা ইচ্ছা করে ভুলে গেছে। বাক্স থেকে পাওয়া আয়নাটা কেউ ছুঁতে চাইছিল না, কিন্তু ঋত্বিক সেটা একটা কাপড়ে জড়িয়ে নিজের ঘরে নিয়ে আসে। সেই রাতে প্রথম ঘটনা। ঘরের আলো নিভিয়ে সে শুয়ে আছে, আয়নাটা টেবিলের ওপর কাপড়ে ঢাকা। হঠাৎ কানে আসতে লাগল টুপ টুপ টুপ, যেন ভেজা কিছু মেঝেতে পড়ছে। লাইট জ্বালাতেই শব্দ বন্ধ, আলো নেভাতেই আবার টুপ টুপ টুপ। সে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে টেবিলের দিকে যায়। কাপড়ের নিচটা ভিজে গেছে। কাপড় সরাতেই সে জমে যায়। আয়নাটার ওপর ভেতর দিক থেকে যেন কেউ হাত বুলিয়েছে। কুয়াশার মতো ভেতর থেকে একটা অস্পষ্ট পাম প্রিন্ট। তারপর সে নিজেকে আয়নায় দেখতে পেল না। প্রথমে দেখল তার পেছনে দাঁড়িয়ে আছে একজন মহিলা, চুল খোলা, কাঁধে কাপড়, মুখ ঝাপসা, কিন্তু চোখ দুটো লাল না, অদ্ভুত ফ্যাকাশে। ঋত্বিক ঘুরে দাঁড়াল, পেছনে কেউ নেই। আবার আয়নায় তাকাতেই সেই মহিলা এবার একদম কাছে, আর সে ঠোঁট নাড়ল, বেরোতে দে। আয়নাটা সঙ্গে সঙ্গে মেঝেতে ফেলে দেয় ঋত্বিক। কাঁচ ভাঙে না, শুধু ভেতর থেকে একটা শিশুর কান্নার শব্দ আসে। ঋত্বিক যেদিন এই পুরো ঘটনা পডকাস্টে গিয়ে বলে আসে, সেদিন রাতেই বাড়ির পরিবেশ বদলে যায়। এবার আর শুধু সে না, বাড়ির অন্য লোকও টের পেতে শুরু করে। রান্নাঘরে হাঁড়ির ঢাকনা নিজে থেকে কাঁপছে, ওপরতলায় খালি ঘরে দরজার ছিটকিনি খুলছে, ছাদের দিকে যাওয়ার সিঁড়িতে পায়ের ভেজা ছাপ, আর মাঝরাতে ঠিক 2:17 কারো ফিসফিস। শুনেছে সবাই, এখন খুলবে। ঋত্বিকের মনে পড়ল দাদুর নোট, যেদিন গল্পটা বাইরে যাবে সেদিন নতুন দরজা খুলবে। মানে কি? গল্প বলা কি শুধু স্মৃতি ভাগ করা না, এটা কি একটা রিচুয়াল? যখন কেউ ভয়ঙ্কর ঘটনা বলে, শ্রোতারা ভয় পায়,
কল্পনা করে, বিশ্বাস করে, তখন কি সেই বিশ্বাসী সত্তাকে শক্তিশালী করে? ঋত্বিকের ভেতরে গিল্ট ঢুকতে শুরু করল। সে কি ভুল করেছে? নিজের মনের বোঝা নামাতে গিয়ে সে কি পুরো পরিবারকে আরও বিপদে ফেলেছে? কিন্তু এর মধ্যেই ঘটল সবচেয়ে ব্যক্তিগত আঘাত। তার ফোনে একটা আননেমড অডিও ফাইল আসে। কেউ পাঠায়নি, সোর্স নেই, সময় দেখাচ্ছে 3:03 AM। অডিও খুলতেই শোনা গেল হাসপাতালের অক্সিজেন মনিটর, দূরে ট্রলি, আর তারপর তার বাবার গলা, খুব দুর্বল, ঘষা ঘষা গলা। আমি পড়িনি, আমাকে নামানো হয়েছিল। ঋত্বিক পাগলের মতো হয়ে যায়। সকালে সে আবার পুরনো হাসপাতাল, পুরনো পরিচিত, পুরনো নথি খুঁজতে শুরু করে। অনেক কষ্টে সে একজন রিটায়ার্ড স্টাফের কাছে পৌঁছয়, যিনি সেই সময় ওয়ার্ডে ডিউটি করেছিলেন। লোকটা প্রথমে কিছু বলতে চায় না। তারপর ঋত্বিক যখন বাবার ছবি দেখায়, লোকটা তাকিয়ে থাকে অনেকক্ষণ। বলল, এই মানুষটার কেস আমি ভুলিনি। ঋত্বিকের বুক কেঁপে ওঠে। লোকটা জানালো, তোমার বাবার কেসে শুধু পড়ে যাওয়ার ব্যাপার না। একজন ওয়ার্ড বয় দাবি করেছিল রাতে সে দেখেছে তোমার বাবা বেডে শুয়েছিল না, সে দাঁড়িয়েছিল, চোখ খোলা, কিন্তু আনকনশাস মানুষের মতো না, যেন কাউকে ফলো করছে। আর তার সামনে করিডোরে দাঁড়িয়েছিল একজন মহিলা, সাদা শাড়ি, পা দেখা যাচ্ছিল না ঠিকমতো। ওয়ার্ড বয় ভেবেছিল রোগীর আত্মীয়। সে চিৎকার করে বলেছিল, ওদিকে যাওয়া যাবে না। তারপর আলো কয়েক সেকেন্ডের জন্য কেঁপে ওঠে। আলো ঠিক হলে মহিলা নেই, আর তোমার বাবা মেঝেতে। ঋত্বিক জিজ্ঞেস করল, এটা রিপোর্টে লেখা হয়নি কেন? লোকটা মাথা নিচু করে বলল, সরকারি হাসপাতালে সব সত্যি লেখা হয় না। ঋত্বিকের হাঁটু কেঁপে গেল। তার বাবা ঘুম থেকে পড়ে যায়নি, তার বাবাকে হয়তো ডাকা হয়েছিল। ঋত্বিক এবার ফ্যামিলি ট্রি খোঁজে। পুরনো লোকজন, দূর সম্পর্কের আত্মীয়, পাশের বাড়ির বৃদ্ধা, সবাইকে জিজ্ঞেস করতে থাকে। অবশেষে এক বৃদ্ধা একটা কথা বলে, মাধবী ছিল এই পরিবারেরই মেয়ে। তার প্রথম সন্তান মৃত জন্মায়। তারপর সে অবসেশনে চলে যায়। প্রতিদিন বলে, ওকে আমি শুনতে পাই। রাতে বাচ্চার কান্না শুনে উঠোনে বেরোতো, শুকনো নিমপাতা কুড়িয়ে আগুনে দিত, আয়নার সামনে বসে কথা বলতো। একদিন তাকে দেখা যায় তুলসী মঞ্চের পাশে বসে নিজের হাতে নিজের কপালে সিন্দুর মাখছে আর বলছে, ওরা একা না, ওরা দল বেঁধে আছে। তারপর সে নিখোঁজ হয়। কেউ বলে পালিয়েছে, কেউ বলে পাগলাগারদে গেছে, কেউ বলে বাড়ির লোকই সব চাপা দিয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর অংশটা ছিল শেষের লাইনটা। বৃদ্ধা বলল, নিখোঁজ হওয়ার আগে মাধবী বলেছিল, পরের জন্মে আমি না, আমাদের ঘরের কেউ ওদের দরজা হয়ে জন্মাবে। ঋত্বিকের মুখের দাগটা যেন হঠাৎ জ্বালা করতে শুরু করল। ঋত্বিক বহু বছর ধরে ওই দাগটাকে স্কিন প্রবলেম, বার্থমার্ক, পিগমেন্টেশন এসব ভেবেছে। কিন্তু এবার সে আয়নার সামনে দাঁড়িয়ে খেয়াল করল, দাগটা যেন একটু একটু বদলাচ্ছে। আগে সেটা ছিল এলোমেলো, এখন সেটা দেখতে যেন একটা চোখ, একটা আধখোলা চোখ। আর মাঝখানে গাঢ় কালো অংশটা একটা পিউপিলের মতো। সে ছবি তুলে জুম করতেই দেখল, ভেতরের শেডিংগুলো স্বাভাবিক না, যেন টাইনি ফিঙ্গার মার্কস। সেই রাতেই সে জ্বরে পড়ে। জ্বরের ঘোরে সে দেখে সে বাড়ির ভেতর নেই, সে দাঁড়িয়ে আছে একটা অচেনা ভিজে মাটির জায়গায়। চারদিকে ছোট ছোট কবর, কোনোটায় নাম নেই, কোনোটায় শুধু লাল সুতো বাঁধা। দূরে দাঁড়িয়ে আছে তার ঠাকুমা, পিসি, বাবা, কিন্তু তারা কেউ কথা বলছে না। শুধু বাবা হাত তুলে ইশারা করছে, পেছনে তাকাস না। ঋত্বিক ধীরে ধীরে ঘুরল আর দেখল, তার পেছনে সেই সত্তা না, দাঁড়িয়ে আছে শত শত শিশু। সবাই কাঁদছে, কিন্তু কোনো শব্দ নেই। তারপর একসাথে সবাই মুখ তুলে তাকালো, আর সেই নিঃশব্দ কান্নার মধ্যেই একটা কণ্ঠস্বর এলো, তুই দরজা, তোর মুখেই পথ খুলবে। পরিবার এবার আর দেরি করল না। একজন তান্ত্রিক, একজন বাস্তুকার, আর একজন পুরনো মসজিদের হাফেজ, তিনজন আলাদা ধর্ম, আলাদা পদ্ধতির মানুষের সাথে যোগাযোগ করা হয়। কারণ এখন পরিবার নিশ্চিত, এটা আর সাধারণ কিছু না। তিনজনের মধ্যে দুজন বাড়িতে ঢুকেই একই কথা বলেন,
এখানে কিছু আটকে আছে না, এখানে কিছু বেরোতে পারছে না। এই একটা বাক্য পুরো ন্যারেটিভ ঘুরিয়ে দেয়। সারা জীবন পরিবার ভেবেছে বাইরের অপদেবতা বাড়িতে ঢুকছে, কিন্তু সত্যিটা হয়তো উল্টো। যারা ঢুকেছিল বহু বছর আগে তারা আর বেরোতে পারেনি। বন্ধন, যজ্ঞ, লোহার রড, মন্ত্র সবকিছু ওদের আটকেছে, শান্ত করেনি। ফলে তারা বাড়ির মানুষের মধ্যেই রাস্তা খুঁজেছে। প্রথম সন্তান, দুর্বল শরীর, মানসিক ভাঙন, শোক, গিল্ট, ভয়, এই সবই হয়ে গেছে দরজা। আর এখন সবচেয়ে বড় দরজা ঋত্বিক, কারণ সে শুধু রক্তের উত্তরাধিকারী না, সে সাক্ষী, যে গল্প জানে, মনে রাখে, বলে। নির্ধারণ হলো কালীপুজোর রাতেই আবার কাজ হবে। এইবার নিয়ম আরও কঠিন। বাড়িতে থাকবে মাত্র 3 জন। সব আয়না কাপড়ে ঢেকে দিতে হবে। পুরনো বাক্স, আয়না, লাল সুতো, রিপোর্ট সব উঠোনে আনতে হবে। আর সবচেয়ে ভয়ঙ্কর শর্ত, ঋত্বিককে তুলসী মঞ্চের সামনে একা বসতে হবে। কারণ তান্ত্রিকের ভাষায় যাকে চিহ্ন করা হয়েছে দরজাটা তার মাধ্যমেই বন্ধ হবে। ঋত্বিক রাজি হল, কারণ এত মৃত্যুর পর আর পালানোর জায়গা নেই। রাত বাড়তে লাগল, মন্ত্র পড়া হচ্ছে, ধূপ, আগুন, নিমপাতার ধোঁয়া, বাড়ির বাতাস ভারী। দূরে কুকুর ডাকছে না, উঠোনের ওপর চাপা কুয়াশা। রাত 1:17। হঠাৎ ওপরতলার খালি ঘর থেকে দৌড়ানোর শব্দ। রাত 1:40। রান্নাঘরের সব স্টিলের থালা একসাথে কেঁপে উঠল। রাত 2:17। ঋত্বিকের মুখের দাগ জ্বালা করতে শুরু করল। সে চিৎকার করল না, কিন্তু তার চোখ থেকে পানি পড়তে লাগল। কারণ সে দেখতে পাচ্ছিল ঘরের চারপাশে তার সব মৃত আত্মীয় দাঁড়িয়ে আছে। ঠাকুরমা, পিসি, বাবা আর একটা অপরিচিত মহিলা, চুল খোলা, ফ্যাকাশে মুখ, মাধবী। মাধবী সবার থেকে আলাদা দাঁড়িয়েছিল। সে এগিয়ে এলো, কিন্তু তার চেহারায় হিংসা ছিল না, ছিল ক্লান্তি। সে ঋত্বিকের দিকে তাকিয়ে বলল, আমি ওদের ডাকি না, আমি এতদিন ওদের থামিয়ে রেখেছিলাম। সবাই থমকে গেল। মানে? মাধবী বলল, যেদিন তার সন্তান মারা যায় সেদিন সে বুঝতে পারে এই জমির নিচে অগণিত অশান্ত সত্তা আছে। তারপর পরিবার নিজেদের বাঁচাতে টুকটাক, বন্ধন, চাপা দেওয়া এসব করতে থাকে, কিন্তু ওদের কেউ মুক্তি দেয়নি। মাধবী তখন নিজের উপর ওদের একটা অংশ বেঁধে নেয়। তাই সে পাগল হয়ে যায়, তাই উধাও হয়, তাই তার নাম চাপা পড়ে। সে ছিল না অভিশাপের উৎস, সে ছিল প্রথম বাঁধন। আর যখন পরের প্রজন্ম সব ভুলে যায়, বন্ধন দুর্বল হয়, মৃত্যুগুলো ফের শুরু হয়। ঋত্বিক কাপা গলায় বলে, তাহলে এখন? মাধবী তার মুখের দাগের দিকে তাকিয়ে বলল, এবার তুই চাইলে ওদের ছাড়তে পারিস, অথবা তুইও আমার মতো ধরে রাখতে পারিস। এখানেই সবচেয়ে ভয়ঙ্কর সিদ্ধান্ত। কারণ আত্মাদের মুক্তি মানে কি? তারা কি শান্তি পাবে, নাকি পুরো পরিবার ভেসে যাবে? আর ধরে রাখা মানে ঋত্বিক বেঁচে থাকবে, কিন্তু ধীরে ধীরে নিজের মানসিক ভারসাম্য হারাবে। তার পরের প্রজন্মও এই বোঝা বহন করবে। তান্ত্রিক চিৎকার করে বলল, এখনই বল, ছাড়বি না বাঁধবি? ঋত্বিক কাঁদতে কাঁদতে বাবার দিকে তাকালো। তার বাবা প্রথমবার কথা বলল, যন্ত্রণা বাঁচিয়ে রাখিস না। ঋত্বিক তখন চোখ বন্ধ করে বলল, যারা এতদিন আটকে ছিল, আমি কাউকে আর আমাদের রক্তে থাকতে দেব না। যেতে হলে সবাই একসাথে যা। সেই মুহূর্তে আয়নাটা নিজে থেকে ফেটে যায়, তুলসী মঞ্চের প্রদীপ নিভে যায়, নিমপাতা ঝড়ের মতো উঠতে থাকে ঘরের ভেতরে। মেয়েদের কান্না, শিশুর কান্না, শ্বাসের শব্দ, ধাতব ঠকঠক, সব একসাথে। তারপর আচমকা সব চুপ। পরদিন সকালে বাড়ির পরিবেশ বদলে যায়। বহুদিন পর উঠোনে একটা তুলসী চারা সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। বন্ধ ঘরে আর পায়ের শব্দ শোনা যায় না। রাতের ব্রিদিক সাউন্ড থেমে যায়। নিম গাছের শুকনো কাণ্ডে ছোট্ট সবুজ কুঁড়ি দেখা যায়। সবাই ভাবে
শেষমেশ হয়তো মুক্তি মিলেছে। কিন্তু 3 দিন পর ঋত্বিক আয়নায় তাকিয়ে দেখে তার মুখের দাগটা আগের চেয়ে ফিকে। ভালো খবর, তাই না? না, কারণ দাগটা পুরো যায়নি। এখন সেটা সরে গেছে মুখ থেকে, চোখের মনির ভেতরে, যেন কিছু একটা বাইরে থেকে ভেতরে ঢুকেছে। ঋত্বিক ক্যামেরার দিকে তাকিয়ে শেষ কথাটা বলে, যদি কোনোদিন আমি হঠাৎ করে কাউকে না চিনতে পারি, যদি আমারও বাবার মতো মনে হয় কেউ আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, তাহলে বুঝবে ওরা যায়নি, ওরা শুধু জায়গা বদলেছে, বাড়ি থেকে আমার মধ্যে।